আসন্ন ডাব্লিউবিপি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। চলো আজকের সেশন শুরু করা যাক। এ কোনো কাজের 4/5 অংশ কাজ 20 দিনে এবং বি ওই কাজের 3/4 অংশ কাজ 15 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজটি 10 দিন করার পর সি একা বাকি কাজটি একদিনে সম্পন্ন করলো। বি ও সি একত্রে কাজটির 3/4 অংশ কাজ কত দিনে করবে? দেখো এখানে বলা হয়েছে কোনো একটা নির্দিষ্ট কাজ আছে যেটা এ বি এবং সি করছে, সেই নির্দিষ্ট কাজটা কতটা সেটা প্রথমে আমাকে বার করতে হবে। দেখো এ 4/5 অংশ কাজ করছে 20 দিনে। আমি যদি এটা ভাবি যে 4/5 অংশ কাজ 20 দিনে করলে টোটাল কাজ বা এক কাজ কত দিনে করবে, দেখো এগুলো কিভাবে বার করে প্রশ্নপত্র দিয়ে তোমরা করে নেবে। 4/5 অংশ কাজ করছে 20 দিনে, আমি এটাকে কাটবো, 4 একে 4, 4 5 20, তাহলে এক কাজ করবে কত দিনে? 5 5 25 দিনে। বোঝা যাচ্ছে? তাহলে আমরা প্রশ্নে কি করব, 4 5 20 করব, তাহলে এক কাজ করবে 5 5 25, তাহলে আমি এখানে লিখবো এ টোটাল কাজটা করে 25 দিন। একই রকম ভাবে বি ওই কাজের 3/5 অংশ কাজ করছে 15 দিনে, তাহলে এটাকেও এইভাবে যদি আমি কাটি 3 একে 3, 3 5 15, তাহলে বি এই এক বা টোটাল কাজটা করবে 4 5 20 দিনে। বি কাজটা করছে কত দিনে? 20 দিনে। এবার যে কাজটার কথা বলা হচ্ছে সেই কাজটা কতটুকু, সেটা হবে 25 আর 20, এই যে দুটো সংখ্যা বেরোলো এদের লসাগুর সমান। 25 আর 20 লসাগু হচ্ছে 100, অর্থাৎ টোটাল কাজটা 100 আমি ধরে নিলাম। কি ধরলাম? টোটাল কাজ সেটা হচ্ছে 100। এবারে দেখো এই 100 কে যদি আমি 25 দিয়ে ভাগ করি বেরোবে 4, 100 কে 20 দিয়ে ভাগ করলে বেরোবে 5। কি করছি? এই টোটাল কাজকে এটা দিয়ে বা টোটাল কাজকে এটা দিয়ে ভাগ করছি। যে ভাগফলগুলো বেরোচ্ছে সেগুলো কি? এ প্রতিদিন কত ইউনিট করে কাজ করে, বি প্রতিদিন কত ইউনিট করে কাজ করে। দেখো এ যদি প্রতিদিন 4 করে কাজ করে 25 দিনে 4 25 100 কাজ করবে, অথবা বি যদি প্রতিদিন 5 করে কাজ করে 20 দিনে 5 20 100 কাজ করবে। তাহলে এটা পার ডে এফিসিয়েন্সি বা দক্ষতা বোঝাবে যে এ প্রতিদিন কত করে কাজ করছে আর বি প্রতিদিন কত করে কাজ করছে। তারা একত্রে কাজটা 10 দিন করলো। যদি একত্রে এ আর বি 10 দিন করে তাহলে এ আর বি 10 দিনে কতটা কাজ করবে? আমরা জানি এ আর বি, এ প্রতিদিন 4 করে কাজ করে, বি প্রতিদিন 5 করে কাজ করে, তাহলে 10 দিনে দুজনে মিলে একত্রে 5 আর 4 9, 9 10 90 ইউনিট কাজ কিন্তু করবে। বোঝা যাচ্ছে? এবার 10 দিন কাজ করার পর অর্থাৎ 90 ইউনিট কাজ শেষ হয়ে গেছে, তাহলে বাকি কতটা কাজ থাকছে? 100 ইউনিট হচ্ছে টোটাল কাজ, সেখান থেকে 90 কাজ ওরা দুজনে মিলে 10 দিন করে দিয়েছে, তাহলে 10 ইউনিট কাজ বাকি থাকছে। বলেছে সি একা এই বাকি কাজটা একদিনে সম্পন্ন করলো। এই যে বাকি 10 ইউনিট কাজ আছে সেই কাজটা একদিনে সম্পন্ন করছে সি, তাহলে একদিনে 10 ইউনিট সি করলো। সি টোটাল কাজটা কত দিনে করবে? টোটাল কাজ আমরা জানি 100, তাহলে 10 ইউনিট কাজ যদি একদিনে করে তাহলে 100 ইউনিট কাজ অর্থাৎ টোটাল কাজটা সি কত দিনে করবে? আমি এটাকে 10 দিয়ে গুণ করে 100 পাচ্ছি, তাহলে এটাকেও 10 দিয়ে গুণ করে আমি বলবো সি টোটাল কাজটা 10 দিনে করতে পারে। বোঝা গেছে? এবারে বলছে বি আর সি একত্রে কাজটা 3/4 অংশ করবে। কাজটা কতটা? কাজটা হচ্ছে 100 ইউনিট। এই কাজটার 3/4 অংশ কাজ করতে হবে, অর্থাৎ 75 ইউনিট কাজ করতে হবে। কাদেরকে? 75 ইউনিট কাজ করতে হবে বি আর সি কে। বি আর সি যদি একত্রে কাজ করে তাহলে প্রতিদিন বি কাজ করবে 5 ইউনিট, আমি একটু আগেই দেখিয়েছি, এবং সি প্রতিদিন কাজ করে 10 ইউনিট। দেখতে পাচ্ছ সি প্রতিদিন 10 ইউনিট, অর্থাৎ দুজনে মিলে যদি কাজ করে প্রতিদিন 15 ইউনিট করে কাজ কিন্তু হবে, 15 ইউনিট পার ডে। বি আর সি প্রতিদিন যদি 15 ইউনিট করে কাজ করে, এই যে 75 ইউনিট কাজ যেটা ওদেরকে করতে হবে সেটা করতে কতদিন সময় লাগবে? 75 ইউনিট কাজ করতে হবে, প্রতিদিন 15 করে কাজ করছে, তাহলে সময় লাগবে 5 দিন, যেটা অপশন নাম্বার 2 তে আছে। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে দিই, পাটিগণিতের
কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে বাংলা ভাষায় একটা প্র্যাকটিস পেপার তৈরি করা হয়েছে। আজকে যে সমস্ত প্রশ্ন তোমরা দেখছো সবগুলোই এই অবজেক্টিভ এরিথমেটিক বইটা থেকে কিন্তু নেওয়া হয়েছে। 148 পাতার এটা একটা ইবুক, যেখানে লেটেস্ট প্যাটার্নের পাটিগণিত আছে। রিপিটেড প্রশ্ন নয়, বরং বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন নিয়ে এই বইটা তৈরি হয়েছে। অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। প্রশ্ন তৈরির ক্ষেত্রে সর্বভারতীয় পরীক্ষায় আসা শেষ 5 বছরের প্রশ্ন বিবেচনা করা হয়েছে। মোট 18টা অধ্যায় আছে। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সমস্ত প্রশ্ন বাংলায় দেওয়া হয়েছে। ডাব্লিউবিপি পরীক্ষা যারা প্র্যাকটিস আপাতত তোমরা শেষ মুহূর্তে আছে, কারণ পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। যদি কেউ মনে করো যে প্র্যাকটিস আমি আরো একটু ভালোভাবে করতে চাই অথবা প্র্যাকটিস আমার কত দূর হয়েছে জানতে চাই, তাহলে এই বইটা তোমরা এই মুহূর্তে নিতে পারো। এখনো 20 দিন মতো সময় আছে, পারলে এই বইটা থেকে একটু প্র্যাকটিস করে নিও। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এক ব্যক্তি 12 কিমি পার ঘন্টা গতিবেগে হাঁটা শুরু করলো। যদি প্রতি কিলোমিটার অন্তর সে 4 মিনিট বিশ্রাম নেয়, তবে 8 কিমি দূরত্ব যেতে তার কতক্ষণ সময় লাগবে? দেখো, দুটো পার্ট আছে। একটা পার্টে তিনি বিশ্রাম নিচ্ছেন আর একটা পার্টে তিনি যাচ্ছেন। যদি তিনি বিশ্রাম না নেন, তবে এই 8 কিলোমিটার দূরত্ব যেতে তার কতক্ষণ সময় লাগবে? আমরা জানি টাইম ডিস্টেন্স বাই স্পিড, কারণ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম হয়। তাহলে যদি এই 8 কিলোমিটার ডিস্টেন্স তিনি যান, প্রতি ঘন্টায় 12 কিলোমিটার করে যাচ্ছেন, তাহলে তার টাইম লাগবে 8/12 ঘন্টা। আমি 8/12 ঘন্টাকে যদি মিনিটে কনভার্ট করতে চাই, তাহলে 60 দিয়ে গুণ করব, করে আমি বলবো 40 মিনিট সময় লাগবে যদি তিনি বিশ্রাম না নেন। বিশ্রাম না নেন, বোঝা গেছে? কিন্তু তিনি তো প্রতি কিলোমিটার অন্তর 4 মিনিট করে বিশ্রাম নিচ্ছে। তিনি কতবার বিশ্রাম নেবেন? খেয়াল রেখো, এখানে 8 কিলোমিটার দূরত্ব যেতে হবে, প্রতি কিলোমিটার অন্তর, অর্থাৎ এই 1 কিলোমিটার অন্তর একবার বিশ্রাম নিল, আবার 1 কিলোমিটার গিয়ে একবার বিশ্রাম নিল, তাহলে 1 2 3 4, দেখো কত কিলোমিটার হচ্ছে, 1 2 3 4 5 6 7, আর শেষে গিয়ে পৌঁছে যাচ্ছে। তাহলে বিশ্রাম কতবার নিচ্ছে? এখানে গিয়ে প্রথম বিশ্রাম নেওয়া হয়েছে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, শেষবারে পৌঁছে যাচ্ছেন, তাই তিনি বিশ্রাম নেবেন না। তাহলে 1 কিলোমিটার অন্তর যদি তিনি বিশ্রাম নেন, তাহলে শেষবার যেহেতু তিনি বিশ্রাম নেবেন না, তাহলে তিনি বিশ্রাম নেবেন 8 কিলোমিটার। প্রতি কিলোমিটার অন্তর অন্তর হচ্ছে, শেষবারে বিশ্রাম নিচ্ছেন না, তাই 7 বার বিশ্রাম নেবেন। বিশ্রাম যদি তিনি নেন, তাহলে কত মিনিট বিশ্রাম নিয়েছেন? 7 বার বিশ্রাম নিচ্ছেন এবং প্রতিবার বিশ্রামের জন্য তিনি 4 মিনিট তার বরাদ্দ আছে। তাহলে 7 বার বিশ্রামে প্রতিবার যদি 4 মিনিট করে বিশ্রাম নেন, তাহলে মোট বিশ্রামের সময় হচ্ছে 28 মিনিট। তাহলে তার কতক্ষণ সময় লাগছে এই 8 কিলোমিটার যেতে? 40 মিনিট বিশ্রাম না নিয়ে লাগতো, আর বিশ্রামের জন্য 28 মিনিট লাগছে, অর্থাৎ মোট 40 + 28 68 মিনিট সময় লাগবে, যেটা অপশন নাম্বার 1-তে আছে। সরলতম মান নির্ণয় করো, এটার বলেছে। দেখো, এগুলোর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি করা যায়। যেমন এইটা দুটোর পর দশমিক আছে, দেখতে পাচ্ছ ডান দিক থেকে 1 2, দশমিক যেহেতু এখানে রয়েছে, ডান দিক থেকে 2 ঘর গেলে এইটা 6টাকে 8 করো। কেন? একটু দেখে নাও। 10⁻⁻6 মানে 10⁻6 পাওয়ারে থাকবে, মাইনাস দেওয়া মানে হচ্ছে 1/, হয়ে যাবে। বুঝতে পারছো? 10⁻6 মানে 10⁻6 থাকবে, কিন্তু মাইনাস মানে হচ্ছে 1/, করে দেবো। তাহলে 1/10⁻6 ইন্টু এটা কি 25/100, এটা আমি লিখতে পারি। 25-এর রুট 5 ওপরে বসলো। 10⁻6 অর্থাৎ 10-এর পিঠে 1-এর পিঠে 6টা শূন্য, আর এখানে 1-এর পিঠে 2টো শূন্য, অর্থাৎ 1-এর পিঠে 8টা শূন্য আছে। যখন রুট করব, এই পাওয়ারটা 2 দিয়ে ভাগ করে দেব। কেন? সবসময় যেন দুটোর জন্য একটা বাইরে বেরোয়, তাহলে 8টার জন্য 4টে শূন্য বাইরে বেরোবে। 4টে শূন্য মানে কি? 1-এর পিঠে 1 2 3 4, 5কে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 5 লিখব। কটা শূন্য আছে? 1 2 3 4টে। এটাকে নিয়ে কাউন্ট করব, ডান দিক থেকে গুনবো 1 2 3
চারটে, অর্থাৎ উত্তর হবে 0.0005, যেটা অপশন নাম্বার 2 আছে। কোন টাকার 6.1 বছরের সুদ আসলের 3/8 গুণ, সুদের হার নির্ণয় করো। আমি বহুবার বলেছি যে আসলের এই যে এর কথাটা আসছে এই ফিগারটা নিচে থাকে, আর বাকি যেটা আছে সুদ সেটা উপরে থাকে। বোঝা যাচ্ছে? এর গায়ে যেটা আছে সেটা নিচে থাকে এবং তার আগে যেটা আছে সেটা উপরে থাকে। অর্থাৎ আমি দেখলাম সুদ বা ইন্টারেস্ট সেটা হচ্ছে 3, আসল সেটা হচ্ছে, আসল মানে কি প্রিন্সিপাল, সেটা হচ্ছে 8, টাইমটা কত দেওয়া আছে 6.1/4, 6.1/4 মানে 4 6 24 একে 25/4। কি চেয়েছে? রেট, এটা কত? আমরা জানি 100i ইজ ইকুয়াল টু PTR, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে বেসিক যে সূত্র সেটা এটা। 100i এর ভ্যালু 3, p এর ভ্যালু 8, t এর ভ্যালু 25/4, r এর ভ্যালু কত এটা চেয়েছে। 4 দুগুণে 8 কাটো, 4 25 100, 2 দুগুণে 4, r এর ভ্যালু 6, অর্থাৎ r মানে হচ্ছে 6%, যেটা অপশন নাম্বার 2 তে আছে। তিনটি সংখ্যার সমষ্টি 540, যদি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 9:13 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার অনুপাত 2:7 হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত? দেখো, অঙ্কটা পড়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এটার উত্তর বলতে পারবো। কোনটা? সেটা হবে অপশন নাম্বার 1। কেন? তোমরা বলতে পারবে। দেখো, দ্বিতীয় আর তৃতীয়, সেকেন্ড আর থার্ড আর ফার্স্ট, এই তো তিনটে সংখ্যা আছে। সেকেন্ড আর থার্ডের রেশিও হচ্ছে 9:13, আর প্রথম আর তৃতীয় রেশিও হচ্ছে 2:7। প্রথম আর তৃতীয়, আমরা কি জানি তৃতীয় সংখ্যাটারও ফিক্সড, একবার এখানে 13 বলছে, একবার এখানে 7 বলছে, এটাকে সমান করতে হবে। এটাকে সমান করার জন্য আমি এটাকে 7 দিয়ে আর এটাকে 13 দিয়ে গুণ করতেই পারি। তাহলে দেখো এই জায়গাটা 7 13 91 হবে, আর এই জায়গাটাও 7 13 91 হবে, তার কারণ তৃতীয় সংখ্যাটা তো ফিক্সড। আমি দেখলাম যে এটা 91 হচ্ছে, তার মানে অপশানে যে তৃতীয় সংখ্যাটা চেয়েছে সেটা 91 এর গুণিতক হবে। একমাত্র অপশান যেটা 91 এর গুণিতক সেটা হচ্ছে এইটা। বুঝতে পারছো? আমি যখন প্রশ্ন পড়তে পড়তে দেখলাম তৃতীয়র ভ্যালু এখানে 13 দেওয়া আছে, এখানেও তৃতীয় দিয়েছে, তার ভ্যালু 7 আছে, আমি মনে মনে 7 আর 13 কে লসাগু করলাম বা 7 আর 13 কে গুণ করে নিলাম। 7 13 91, আমি দেখছি 91 এর গুণিতক কোনটা, অপশানে একটা দেখতে পাচ্ছি, আমি এটাকে টিক মারব। এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 8:5 এবং তাদের মাসিক ব্যয়ের অনুপাত 5:3। যদি তারা প্রতি মাসে যথাক্রমে 12,000 টাকা ও 10,000 টাকা সঞ্চয় করে, তবে তাদের মাসিক আয়ের পার্থক্য কত? দেখো, এই প্রশ্নটা আমরা ক্রস প্রোডাক্ট মেথডে করব। সেটার ক্ষেত্রে একটা জিনিস যেটা তোমাদের মনে রাখতে হবে, যেটা চাইছে আয়ের পার্থক্য চাইছে, আয়ের পার্থক্য যদি আয় চায়, আয়ের রেশিওটাকে আমি প্রথম লিখব। যদি ব্যয়ের পার্থক্য চাইতো তাহলে ব্যয়ের রেশিওটাকে আমি প্রথমে লিখতাম। কি বললাম? আমি অঙ্কটা করাই, শেষে আর একবার বলছি। এ আর বি এর কথা বলা হয়েছে, যেহেতু আয়ের কথা বলেছে, আয়ের পার্থক্য চেয়েছে, আমি আয়ের রেশিওটাকে প্রথমে বসাবো। যদি ব্যয়ের পার্থক্য চাইতো তাহলে আমি ব্যয়ের রেশিওটা প্রথমে লিখতাম, তারপরে আয়ের রেশিও লিখতাম। মনে থাকবে? আয়ের পার্থক্য চেয়েছে তাই আয় লিখলাম। আয়ের রেশিও কত দেওয়া আছে? 8:5, আমি এখানে লিখে দিলাম। ব্যয়ের রেশিও কত? ব্যয়ের রেশিও দেওয়া আছে 5:3, আমি এখানে বসালাম। এবার 12,000 আর 10,000 সঞ্চয় করছে। দেখো, আয় থেকে ব্যয় যদি বাদ দেওয়া হয় তাহলে এ সঞ্চয় করছে 12,000, ওরা বলে দিয়েছে। বি এরও আয় থেকে যদি ব্যয় বাদ দেওয়া হয়, বি এর সঞ্চয়ে 10,000 টাকা বলে দিয়েছে। আমি যে সিস্টেমটা দেখাচ্ছি ক্রস প্রোডাক্ট, সেটা দুটো রেশিও থাকতে হবে এবং দুটো এইভাবে সংখ্যা থাকতে হবে। যে কোনো জায়গায় যদি এরকম দেখো তখনই ক্রস প্রোডাক্ট মেথড কিন্তু অ্যাপ্লাই করবে। এই ক্রস গুণ করতে হবে, এই ক্রস গুণ করতে হবে, গুণফলগুলোকে বিয়োগ করতে হবে। 3 8 24, 5 5 25, 25 থেকে 24 বাদ দিলে 1 ইউনিট, এটা ইউনিট বেরোবে। এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব, 5 10 50 থেকে 3 12 36 বাদ দিলে 14,000। যেহেতু এটা টাকা ছিল তাই এখানে 1 ইউনিটের ভ্যালু 14,000 আমি লিখব। কি চেয়েছে? আয়ের পার্থক্য। দেখো, যেটা চেয়েছে সেটাকে প্রথমে থাকতে, আমি আবার বলছি, যদি ব্যয় থাকতো এই রেশিওটা প্রথমে বসতো, এই রেশিওটা পরে। আয়ের পার্থক্য বলেছে তাই আমি 8 - 5, দেখো এর আয় 8,
বি এর আয় 5, এদের আয়ের পার্থক্য হচ্ছে 3, 8 - 5 3। বলেছে আয়ের পার্থক্য কত, আমি জানি আয়ের পার্থক্য 3 ইউনিট, অর্থাৎ 3 ইউনিটের ভ্যালু কত। একের ভ্যালু যদি 14 হয়, 3 এর ভ্যালু হবে 3 14 42,000 টাকা, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত A/B, যদি বি এর মান এ এর 200% সমান হয় তবে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? ক্রয় মূল্য বা সিপি, বিক্রয় মূল্য বা এসপি, সেলিং প্রাইস, এই অনুপাত দেওয়া আছে A/B। আবার বলেছে বি এর মান সমান এ এর 200%, 200% মানে 200/100। তাহলে আমি A/B এটা পাচ্ছি 1/2। এই A/B 1/2 আমি এখানে বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভুলে যাচ্ছি। অর্থাৎ ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, বিক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। 1 টাকায় কিনে 2 টাকায় বিক্রি করলে লাভ কত? তোমরা বলবে 1, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে এটা হচ্ছে প্রফিট। তাহলে 1 টাকায় কিনে যদি 1 টাকা প্রফিট হয়, এই দুটো সমান, যদি ফিগার সমান হয় আমরা তখন বলি 100% প্রফিট হয়েছে। বোঝা যাচ্ছে? 1 টাকায় কিনে 1 টাকা লাভ হওয়া মানে 100% প্রফিট হয়েছে, অর্থাৎ লাভের হার 100%, যেটা অপশন নাম্বার 3 এতে আছে। p সমান 7 + 4√3 এবং pq সমান 1 হলে 1/p² + 1/q² এর মান নির্ণয় করো। দেখো এখানে pq এর ভ্যালু দেওয়া আছে 1, তাহলে q এর ভ্যালু কত? 1/p। p এর মান দেওয়া আছে 7 + 4√3, তাহলে q এর মান হবে 1/7 + 4√3। এটাকে সমাধান করার আগে একটা জিনিস জেনে রাখবে, যদি এই প্রথমটা স্কোয়ার থেকে দ্বিতীয়টা স্কোয়ার বিয়োগ করে 1 হয়, আবার বলছি প্রথমটার স্কোয়ার থেকে দ্বিতীয়টার স্কোয়ার বিয়োগ করে যদি 1 আসে, যদি আসে, তবে আমরা কিউ এর মানটা সরাসরি লিখে দেবো এই সংখ্যাটাই, কিন্তু সাইনটা জাস্ট চেঞ্জ করে দেবো। এখানে প্লাস থাকলে মাইনাস করব, মাইনাস থাকলে প্লাস করব। বোঝা যাচ্ছে? কন্ডিশন কি? এই প্রথম সংখ্যাটা স্কোয়ার থেকে দ্বিতীয় সংখ্যাটা স্কোয়ার 1 হতে হবে। আমরা দেখে নিই সেটা হচ্ছে কিনা। 7 এর স্কোয়ার মানে 49, 4 এর স্কোয়ার 16, √3 স্কোয়ার 3, অর্থাৎ 3 16 48, 49 থেকে 48 বাদ দিলে 1 হচ্ছে। তাহলে আমি সঙ্গে সঙ্গে বলবো যে p এর মান দেওয়া আছে 7 + 4√3, তাহলে q এর মান 1/7 + 4√3। এটাকে করণীয় নিরসন আমি পুরোপুরি না করে আমি শুধুমাত্র মৌখিকভাবে দেখব যে এটা স্কোয়ার থেকে এটা স্কোয়ার বাদ দিলে 1 আসছে কিনা। যদি 1 আসে তাহলে এই পুরো সংখ্যাটাকেই ওপরে লিখব, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস করব, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস করব। বোঝা যাচ্ছে? এখানে সবসময় বিয়োগ হবে, এটা খেয়াল রেখো। তাহলে আমি দেখলাম q এর মান 7 - 4√3, p এর মান পেয়েছি, q এর মান পেয়েছি, তাহলে p + q এর মান কত? p এর মান দেওয়া ছিল 7 + 4√3 প্লাস q এর মান 7 - 4√3, এটা যদি কেটে দেয় তাহলে p + q এর মান 14। চেয়েছে এটার মান কত? 1/p² + 1/q²। এটাকে সরল করো, p² + q², q² + p², অর্থাৎ আমি এটাকে সাজিয়ে লিখছি p² + q²। এটা a² + b² এর ফর্মুলা, অর্থাৎ a + b² - 2ab। আর এখানে p² + q² থেকে আমি pq² লিখলাম। p + q এর মান এখান থেকে আমি পেয়েছি 14, সেটা লিখলাম। -2 × pq এর মান 1/1, 14² 196, -2 × 2, অর্থাৎ উত্তর হচ্ছে 194, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। ভোজ্য তেলের মূল্য 25% বৃদ্ধি পেল। কোনো পরিবার যদি মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে ভোজ্য তেলের ব্যবহার 20% কমাতে হয়। ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির ফলে পরিবারের খরচ কত শতাংশ বৃদ্ধি পেয়েছিল? দুভাবে করতে পারো। এক, আমরা জানি খরচ, এক্সপেন্ডিচার, সেটা কি হবে? জিনিসটার মূল্য প্রতি কেজিতে কত করে, প্লাস তুমি কত কেজি ব্যবহার করছো, প্রাইস ইন্টু কনজামশন, মূল্য কত করে পার কেজির, আর কত কেজি তুমি ব্যবহার করছো সেই দুটোকে গুণ করলে তোমার হবে খরচ। বলছে তেলের মূল্য বা প্রাইস 25% বৃদ্ধি পেল। আমি
আগে আর পরে কি হলো সেটা দেখব। আগে প্রাইস ছিল তেলের 100 করে, এখন 25% বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ পরে হলো 125। 100 ছিল প্রাইস, 125 হলো। বলেছে ভোজ্য তেলের ব্যবহার 20% কমাচ্ছে। ব্যবহার মানে কি? কনজামশন। আগে 100 ব্যবহার করতে, এখন 20 কমাচ্ছ, অর্থাৎ 80 ব্যবহার করব। বোঝা যাচ্ছে? তাহলে প্রথমবার অর্থাৎ আগে খরচ কত ছিল? 100 কে 100 দিয়ে গুণ করে আমি বলবো আগে খরচ ছিল 10,000 টাকা। এখন খরচ কত? 125 কে 80 দিয়ে গুণ করে আমি বলবো 10,000। বোঝা যাচ্ছে? বলেছে খরচ কত শতাংশ বৃদ্ধি পেল। দেখো খরচ আগে ছিল 10,000, এখনো খরচ আছে 10,000, অর্থাৎ খরচ কোনোভাবেই বৃদ্ধি পায়নি বা হ্রাসও পায়নি, অর্থাৎ খরচ ফিক্সড আছে। তাহলে আমি বলবো খরচ বৃদ্ধি পায়নি, অর্থাৎ খরচ বৃদ্ধি পেয়েছে 0%, যেটা অপশন নাম্বার 1 আছে। বোঝা যাচ্ছে? দ্বিতীয় যে প্রসেসটা আছে সেটা হচ্ছে বেসিক যে ফর্মুলা x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এইটা। এখানে 25% বৃদ্ধি পেয়েছে তাই প্লাস 25। পরে বলছে 20% কমাচ্ছে তাই মাইনাস 20, কমাচ্ছে বলে মাইনাস। তাহলে x এর ভ্যালু প্লাস 25, y এর ভ্যালু মাইনাস 20 হলে xy আছে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, x এর ভ্যালু প্লাস 25, y এর ভ্যালু মাইনাস 20, x কে y দিয়ে গুণ করলে আগে সাইন গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, তারপর x এর ফিগার ইন্টু y এর ফিগার বাই 100। এটাকে কাটো, 4 5 20। এটা হচ্ছে 25 মাইনাস 25%, অর্থাৎ এটা 0%। এটা হচ্ছে এফেক্টিভ পার্সেন্টেজ। সেটা কত? 0% হচ্ছে, যেটা অপশন নাম্বার 1 আছে। এইভাবেও ভাবতে পারো। কোন সংখ্যাকে যখন দুটি সংখ্যা 545 এবং 445 এর যোগফল দ্বারা ভাগ করা হয় তখন ভাগফল হয় সংখ্যা দুটির বিয়োগফলের দ্বিগুণ এবং ভাগশেষ হয় 30। সংখ্যাটি কত? কি বলেছে? কোনো একটা সংখ্যা আছে, এইটা আমাদের জানা নেই, অর্থাৎ ভাজ্য। এটাকে 545 এবং 445 এর যোগফল দ্বারা ভাগ করব। 555 এবং 445 এর যোগফল সেটা কত? সেটা হচ্ছে 1000। এটা দিয়ে ভাগ করতে বলছে, করব। ভাগ করলে বলছে ভাগফল, এই ভাগফলটা হচ্ছে সংখ্যা দুটির বিয়োগফলের দ্বিগুণ। ভাগফলটা হবে সংখ্যা দুটোর যে বিয়োগফল হবে, অর্থাৎ 110, তার দ্বিগুণ, অর্থাৎ 220। আমি দেখছি ওরা বলছে ভাগফল হচ্ছে 220 এবং ভাগশেষ 30। বলেছে সংখ্যাটি কত? সংখ্যাটি মানে এই যে ভাজ্য, এটা কত? আমরা জানি ভাজককে ভাগফল দিয়ে গুণ করে এই ভাগশেষটা যদি যোগ করা হয় তাহলে এই সংখ্যাটা পাওয়া যায়। এইটাকে এটা দিয়ে গুণ করলে পাওয়া যাবে, আমি লিখছি এটাকে 220 দিয়ে গুণ করব, করে ভাগশেষটা যোগ করব। এটা আসবে 22, এটা আর তার সঙ্গে 30 যোগ করা, অর্থাৎ 22 দুটো শূন্য 30। কোথায় আছে দেখো? 22 দুটো শূন্য 30, অপশন নাম্বার 1। একটি ধাতু সংকরে তামা, জিঙ্ক ও নিকেলের অনুপাত 5:3:2। 100 কেজি এইরূপ ধাতু সংকরে আর কতটুকু নিকেল মেশালে এই অনুপাত হবে 5:3:3? দেখো এটা দেখেই মনে হচ্ছে উত্তর হবে 10 কেজি। কেন? তোমরাও দেখতে পারো। দেখো প্রশ্ন যখন পড়বে, প্রশ্ন কতটা সোজা দেয় সেটা একবার দেখো। এটা এসএসসির কোনো একটা পরীক্ষায় আসা প্রশ্ন। তামা, জিঙ্ক আর নিকেল দেওয়া আছে, অনুপাত কত দেওয়া আছে? 5:3:2। বলেছে নিকেল মেশাবো, কতটুকু মেশাবো? এই অনুপাত হবে 5:3:3। দেখো নিকেল যেহেতু মেশাচ্ছে, নিকেলটা বাড়বে। তামার জিঙ্ক যেহেতু মেশানি, তামার জিঙ্ক ফিক্স থাকবে। দেখো এখানেও 5 ছিল তামা, এখানেও তামা ফিক্সড আছে, এখানে জিঙ্ক 3 ছিল, জিঙ্ক 3 আছে, অর্থাৎ অঙ্কটা খুব সোজা করে দিয়েছে, তাই না? ফিক্সড করে দিয়েছে। আমি দেখছি নিকেল বাড়লে নিকেলই শুধুমাত্র বাড়বে, আর কিছু বাড়বে না, কেন অন্য কিছু মেশানো হয়নি। আমি দেখলাম নিকেল আগে 2 ছিল, এখন 3 হয়েছে, অর্থাৎ 1 ইউনিট বেড়েছে। প্রথমে তামা, জিঙ্ক আর নিকেলের পরিমাণ কত ছিল? 5 + 3 + 2, অর্থাৎ 5 আর 3 8 আর 2 10 ইউনিট। ওরা বলেছে প্রথমে তামা, জিঙ্ক আর নিকেল ছিল 100 কেজি, তাহলে 10 ইউনিটের ভ্যালু 100 কেজি হলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 10 কেজি। বলেছে নিকেল কতটা মেশানো হয়েছে? সেটা 1 ইউনিট মেশানো হয়েছে এবং যার মান হচ্ছে 10 কেজি আমি বার করলাম, তাই উত্তর হবে অপশন নাম্বার 2।
কোনো কোম্পানিতে যুক্ত কর্মচারীর গড় বেতন 12,000 টাকা, যদি পুরুষ কর্মচারীর গড় বেতন 15,000 টাকা এবং মহিলা কর্মচারীর বেতন 8,000 টাকা হয়, তবে পুরুষ ও মহিলা কর্মচারীর সংখ্যার অনুপাত কত? দেখো, যখন সংখ্যাগুলো দেওয়া আছে এইভাবে, যতটা কাটা যায় সংখ্যাগুলোকে কেটে নাও। 3টে করে শূন্য তো আমি দেখছি সবার মধ্যে আছে, আমি কেটে দিলাম। রেশিও চেয়েছে, শূন্যর কোনো ভ্যালু থাকবে না, বোঝা যাচ্ছে? এবারে আমি অঙ্কটাকে করব যে পুরুষদের গড় বেতন হচ্ছে 15, হাজারটা ভুলে যাও। পুরুষদের গড় বেতন 15, মহিলাদের গড় বেতন 8, পুরুষ আর মহিলার গড় বেতন হচ্ছে 12, সেটা মাঝখানে লিখো। শুধু পুরুষ এইদিকে, শুধু মহিলা এইদিকে, পুরুষ আর মহিলার গড় সেটা মাঝখানে। আমরা এটাকে অ্যালিগেশন করব, এই দুটোকে বিয়োগ করব। খেয়াল রেখো, অ্যালিগেশন যখন করবে একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা এবং এই ছোট সংখ্যার বড় সংখ্যার মধ্যবর্তী কোনো একটা সংখ্যা এখানে থাকে। যখন আমি বিয়োগ করব তখন এই বড় সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বাদ দিয়ে এখানে লিখব। যখন এই দুটোকে বিয়োগ করব তখন এইটা থেকে এইটা বিয়োগ করব। খেয়াল রেখো, 12 থেকে যদি আমি 8 বিয়োগ করি সেটা হবে 4। তাহলে পুরুষ আর মহিলার রেশিও হচ্ছে 4:3, যেটা প্রশ্নে চেয়েছে। পুরুষ কর্মচারী মহিলা কর্মচারীর সংখ্যার অনুপাত 4:3, যেটা অপশন নাম্বার 3-তে আছে। ত্রিভুজ এবিসির বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। যদি এসিডি কোণের মান 112 ডিগ্রি হয় এবং বি কোণের মান 3/4 কোণ এ হয়, তবে বি কোণের মান কত? এই একটা ত্রিভুজ আছে এবিসি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং এসিডি কোণের মান দেওয়া আছে 112 ডিগ্রি। আর একটা ডাটা দেওয়া আছে বি কোণ সমান 3/4 এ, বি কোণের মান কত? দেখো, আমরা কি জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণ দুটোর যোগফলের সঙ্গে সমান। বহিস্থ কোণের মান সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান। এটা আমরা জানি। তাহলে আমি লিখতে পারি বিপরীত কোণ হচ্ছে একটা এ আর একটা কোণ হচ্ছে বি। এই দুটো কোণের যোগফল যা হবে সেটা হচ্ছে এই বহিস্থ কোণ, অর্থাৎ 112 ডিগ্রির সঙ্গে সমান হবে। এবারে এখানে বলেছে বি কোণ সমান 3/4 এ, বি সমান 3/4 এ। যেহেতু বি কোণের মান চেয়েছে তাই আমি বি কোণটাকে রাখবো, অর্থাৎ আমি বার করব এ কোণ সমান কত। এ সমান হবে 4b/3। তাহলে যেখানে এ আছে সেখানে আমি 4b/3 বসাতে পারি। এই এ কোণ আছে, এই জায়গায় আমি 4b/3 বসাবো। যেহেতু বি চেয়েছে তাই বিটাকে রেখে দিলাম, এর বদলে মান বসালাম। বুঝতে পারছো? এখানে বি আছে সমান 112 ডিগ্রি। এটাকে সরল করলে 4b + 3b 7b হবে, আর 3টা এদিকে গুণ হয়ে হবে 336। বুঝে যাচ্ছে? 7 দিয়ে কাটো, 4 × 7 = 28, 5 × 7 = 35, 28, 27 = 56। অর্থাৎ বি এর ভ্যালু 48 ডিগ্রি, যেটা অপশন নাম্বার 2-তে আছে। একটি বৃত্ত ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। বৃত্তের ব্যাস ও বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত? দেখো, একটা বৃত্ত আছে, তার রেডিয়াস বা ব্যাসার্ধ আমি আর মনে করছি। আর একটা বর্গক্ষেত্র আছে, তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি এ মনে করছি। বৃত্তের ক্ষেত্রে যদি আমি ক্ষেত্রফল ভাবি, বৃত্তের ক্ষেত্রফল πr²। আর যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রে ভাবি, ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। এবারে যেটা চেয়েছে বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ব্যাস কত, সেটা হবে 2r। আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সেটা কত হবে? বাহু যদি এ হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হবে a√2। এই দুটো রেশিও চেয়েছে, অর্থাৎ 2r/a√2, এটার রেশিও কত, এই মানটা আমাদেরকে বার করতে হবে। এবারে দেখো, এখানে বলা ছিল বৃত্ত আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, অর্থাৎ আমি দেখছি বৃত্তের ক্ষেত্রফল এটা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা, বলে দিয়েছে এই দুটো সমান। আমি যদি r² লিখি তাহলে এটা কত আসবে? এটা আসবে 1/π। যদি দুই দিকেই রুট করি তাহলে r/a সমান 1/√π আসবে। রুট করে দিয়েছে, দুদিকেই বর্গমূল করে দাও।
আমার টার্গেট কি উপরে 2r নিয়ে আসা। আমি যদি 2r আনতে চাই তাহলে এখানে আমি উপরে 2 দিয়ে গুণ করলে নিচেতেও 2 দিয়ে গুণ করতে হবে। উপরের পোর্শনটা এসে গেছে, কিন্তু নিচে a√2 ছিল, এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। কিভাবে? এই 2 কে আমি √2 ইন্টু √2 এইভাবে লিখতে পারি, আর a যেরকম ছিল সেরকম লিখলাম, যেরকম ছিল 1/√π লিখছি। এবার দেখো ওপরে 2r ছিল, নিচে a√2 রাখতে হবে,